নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ভারত পাকিস্তান চলতি সংঘাতের আবহে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং বিদেশ মন্ত্রী ইশাক দার তার কাউন্টার পার্ট বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা জসিম-উদ্দিন তৌহিদ হোসেনকে ফোন করেছিলেন। ইশাক দারের এপ্রিল মাসের শেষে ঢাকায় আসার কথা ছিল, কিন্তু পরিবর্তিত পরিস্থিতির জন্য তিনি ঢাকা সফর বাতিল করেছিলেন। ইশাক দার মোহাম্মদ তৌহিদ হোসেন, যিনি পররাষ্ট্র উপদেষ্টা, মানে বাংলাদেশের বিদেশ মন্ত্রী বলা যেতে পারে, তাকে ভারত পাকিস্তান চলতি সংঘাতের বিষয়ে পাকিস্তানের অবস্থান ব্যাখ্যা করেছেন এবং যেটা মারাত্মক প্রস্তাব দিয়েছেন, এটা পাকিস্তানের পক্ষেই দেওয়া সম্ভব, কারণ শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকার এসছে তার সমর্থক হচ্ছে জামাতে ইসলামী, রাডিকাল ইসলামিস্ট দলগুলো। তারা মুক্তিযুদ্ধ বিশ্বাস করে না, বাংলাদেশের স্বাধীন অস্তিত্বকেও তারা অন্তর থেকে বিশ্বাস করে না। জামাত তো মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি ছিল, আল বাদার আল শামসের কথা আমরা জানি। তাই ইশাক দার যখন ইউনুস ক্ষমতায় এলেন তখন বলেছিলেন না যে বহুদিন বাদে আমরা হারানো ভাইকে খুঁজে পেয়েছি। 15 বছর বাদে পাকিস্তানের বিদেশ সচিব আমনা মালুজ ঢাকা সফর করলেন, এখন ভিসা অন অ্যারাইভাল হয়ে গেছে। চট্টগ্রাম বন্দরে পাকিস্তানের পণ্যবাহী জাহাজ ভিড়ছে এবং সেই কন্টেনারে কি আছে বাংলাদেশের অথরিটি চেক পর্যন্ত করবে না। এবং ঢাকায় পাকিস্তান দূতাবাসে খুব কর্মতৎপরতা। লালমনিরহাটের পরিত্যক্ত এয়ার স্ট্রিপে পাকিস্তান বিমান বাহিনী বাংলাদেশের বিমান বাহিনীর সহায়তায় নতুন করে গড়ে তুলবে, এইসব শুনছি। পাকিস্তানের ডিজি ঘুরে গেছেন। আনসার আল্লাহ বাংলার প্রধান, আল কায়দার এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের সংগঠন যেটা, তার প্রধান জসিম-উদ্দিন রহমানিকে অন্তর্বর্তী সরকার জেল থেকে ছেড়ে দিয়েছে। তিনি আইএসআই ডিজির সঙ্গে দেখা করেছিলেন বলে খবর। তো ইশাক দার অনেকগুলি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে যে বাংলাদেশকে প্রস্তাব দিয়েছেন যে বাংলাদেশের মাটি পাক সেনা ব্যবহার করুক, বাংলাদেশের সেনাও তাদের সহায়তা করুক, তাহলে ভারতের উত্তর পূর্ব এবং পূর্বে আক্রমণ করা যাবে, অর্থাৎ আর একটা যুদ্ধের ফ্রন্ট খোলা যাবে। এটা তো পাকিস্তানের বহুদিনের উদ্দেশ্য যে সেভেন সিস্টারকে আক্রমণ করা, সেভেন সিস্টারকে রক্তাক্ত করা, এবং তাতে সঙ্গত দিচ্ছেন বাংলাদেশের অনেকে, তার মধ্যে ইউনুসের প্রধান সহকারী মাহফুজ আলম থেকে শুরু করে অবসরপ্রাপ্ত জেনারেল, বাংলাদেশের মৌলবাদীরা, সমাজ মাধ্যমে অনেকে বলছেন ভারত পাকিস্তান সংঘাতের আবহে বাংলাদেশের উচিত পাকিস্তানের পাশে দাঁড়ানো, ইত্যাদি ইত্যাদি বলছেন। ইউনুস তো কিছুদিন আগে গিয়ে বলে এলেন সেভেন সিস্টার ল্যান্ডলক, ওই অঞ্চলের সমুদ্রে বাংলাদেশি অভিভাবক, ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলে এলেন। তো এখন ইশাক দার এই প্রস্তাবটা দিয়েছেন বাংলাদেশ সরকারকে, কিন্তু বাংলাদেশ সরকার বুঝেছে এই প্রস্তাবে সম্মত হওয়ার অর্থ হলো বাংলাদেশ এই সংঘাতে একটা পার্টি হয়ে যাবে। ইতিমধ্যে মায়ানমারে আরাকান আর্মির সঙ্গে জুন্টা প্রশাসনের যে সংঘাত, সেই সংঘাতে বাংলাদেশ জড়িয়ে পড়েছে এবং আরাকান আর্মিকে তারা সব রকম সহায়তা দিচ্ছে, রসদ থেকে শুরু করে সবকিছু। তাহলে আর একটা ফ্রন্ট যদি খোলা হয়, যদি পাকিস্তানের কথা মতো বাংলাদেশের মাটিতে পাক সেনা উপস্থিত হয়ে ভারতের উত্তর পূর্বে অস্থিরতা তৈরি করে এবং বাংলাদেশের সেনাবাহিনী তাতে যদি সহায়তা দেয়, তাহলে এটা প্রমাণিত হতে আর সময় তো লাগবে না, যে সারা বিশ্বের কাছে এটা পরিষ্কার হয়ে যাবে বাংলাদেশ হচ্ছে পাকিস্তানের একটা কলোনি, এবং তখন ভারত আত্মরক্ষার্থে রিটালিয়েট করবে। এবং ভারতের রিটালিয়েট যে কিরকম হতে পারে অপারেশন সিন্দুর সেটা প্রমাণ করে দিয়েছে। তাই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই প্রস্তাবে আপাতত সম্মতি দেয়নি। তারা ওই চেনাপথের পথিক বাঁধাগতের বচনাদাররা যেরকম কথা বলছেন যে দুটো দেশের উচিত ডিএসকালেট করা, আলাপ আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, কারণ এই সংঘাত ভারতীয় উপমহাদেশের শান্তি সুস্থিতিকে বিঘ্নিত করবে।
কিন্তু বাংলাদেশের সমাজ মাধ্যমে খেয়াল করুন, অনেকেই বলছে যে ভারত পাকিস্তান সংঘাতের আবহে পাকিস্তানের পাশে এসে দাঁড়ানো উচিত বাংলাদেশে, এবং বাংলাদেশের সেনাবাহিনীকেও এই ক্রান্তিকালে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া দরকার। ভারত নজর রাখছে, কিন্তু তৌহিদ হোসেন জানিয়েছেন যে এই ধরনের কোনো প্রস্তাব নাকি আনুষ্ঠানিকভাবে দেয়নি পাকিস্তানের বিদেশ মন্ত্রী। তাহলে খবরটা এলো কি করে? তাহলে কিছু নিশ্চয়ই সত্যতা আছে। তৌহিদ হোসেন বলেছেন যে আমরা এর মধ্যে ঢুকতে চাই না, ভারত পাকিস্তান আলাপ আলোচনার মাধ্যমে সম্পর্কের উন্নতি করুক, তাহলে উপমহাদেশের শান্তি, সুস্থিতি, নিরাপত্তা, প্রগতি সবই নিশ্চিত থাকবে। আমি এই অবস্থানকে স্বাগত জানাচ্ছি। কিন্তু ইউনূসের অন্তর্বর্তী সরকারের র্যাডিক্যাল এলিমেন্টরা কিন্তু এই সুযোগটা নেবে। মাহফুজ আলম তো 6 মাস আগেই পোস্ট করেছিলেন বাংলাদেশের নতুন মানচিত্র, তাদের মুর্শিদাবাদ সহ আসাম, উত্তর পূর্ব ভারতকে নিয়ে নতুন বাংলাদেশ। এখন যে বাংলাদেশ আছে সেটা হচ্ছে পোকায় খাওয়া বাংলাদেশ। নতুন বন্দোবস্ত, নতুন মানচিত্র ছাড়া বাংলাদেশের পূর্ণ স্বাধীনতা নাকি প্রতিষ্ঠিত হয় না। তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ ইউনূসের অন্তর্বর্তী সরকার নেয়নি। বহাল তবিয়তে ইউনূসের প্রধান সহকারী হিসাবে আছে যে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল বলছেন এই সুযোগে আমাদের 7 সিস্টারকে দখল করে নেওয়া উচিত, বাংলাদেশের উচিত 7 সিস্টারকে দখল করে নেওয়া উচিত। এবং সে সমাজ মাধ্যমে এই কথা বলে চ্যালেঞ্জে, যা এটা আমার কথা, আমি বলেছি, কারোর আপত্তি থাকলে দেখা যাবে। কোনো পদক্ষেপ নিচ্ছে না ইউনূসের অন্তর্বর্তী সরকার। কিন্তু মারাত্মক প্রস্তাব যেটা ইশাক দাস দিয়েছেন তার কাউন্টার পার্টকে বাংলাদেশের, যে তাদের মাটিতে পাক সেনা আসুক, ভারতের পশ্চিম প্রান্তে সংঘাতের যে পরিস্থিতি সেটা যেমন আছে, ভারতকে বিব্রত করার জন্য পূর্ব প্রান্তে একটা ফ্রন্ট খোলা হোক, উত্তর পূর্ব ভারতকে নিশানা করা হোক। এটা অনেক দিনের ইচ্ছা পাকিস্তানের। বাংলাদেশের সৃষ্টি পাকিস্তানের অঙ্গহানি, দত্তের মূলের কুঠারাঘাত পাকিস্তান মানতে পারেন। তারা বলেন আমরা 1000 বছর ধরে যুদ্ধ করব, হিন্দুস্তানকে 1000 টুকরোয় ভাগ করব। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তারই একটা প্রতিফলন দেখলাম ইশাক দারের কথায়, যে বাংলাদেশের মাটিতে পাক সেনা আসুক, বাংলাদেশের সেনাবাহিনী সহায়তা করুক, তাহলে উত্তর পূর্ব ভারতকে তারা নিশানা করতে পারবে। এটা যদি ইউনূসের সরকার করে, তার পরিণতি কি হবে অপারেশন সিন্দুর থেকে তারা নিশ্চয়ই বুঝতে পারছে। সমস্যা হলো ইউনূসের অন্তর্বর্তী সরকারের তো কোনো বেস নেই, কোনো জনাদেশ নেই, এনজিও চট্টগ্রাম সরকার, এবং তাদেরকে মদত দিচ্ছে র্যাডিক্যালরা। যদি এরকম একটা পরিস্থিতি তৈরি করা যায়, একদিকে মায়ানমার বাংলাদেশ সীমান্তে সংঘাত, আবার বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতের উত্তর পূর্বে হামলার ছক যদি বাংলাদেশের মাটি থেকে রচিত হয়, এবং যেটা জঙ্গি জিহাদি র্যাডিক্যালিস্টরা চাইছে, যারা ইউনূস সরকারের সমর্থক, তো ইউনূস কিন্তু এই সুযোগটা নিতে পারে। যতই তাদের বিদেশ উপদেষ্টা বলুন না কেন যে আমরা এর মধ্যে জড়াতে চাই না, ইউনূস কেন সুযোগটা নিতে পারে? তাহলে ইউনূস বলবে এই তো পরিস্থিতি, এখন কি করে নির্বাচন হবে? নির্বাচন অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেবে। বাংলাদেশের মাটি থেকে যদি নানা রকম কার্যকলাপ হয় এবং সেটা ভারত বিরোধী কার্যকলাপ হয়, তো ভারত তো হাত গুটিয়ে বসে থাকবে না। 140 কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা ভারত সরকারের দায়িত্ব। তাহলে বাংলাদেশের পরিস্থিতি তখন অন্যরকম হয়ে যাবে, আপৎকালীন পরিস্থিতি হবে। তখন নির্বাচন সম্ভব হবে না। ইউনূস বলবে জাতির সংকট, ঐক্য ঐক্য, ও খুব ঐক্য ঐক্য করে ফোলা ফোলা গাল নিয়ে। হ্যাঁ, বলবে এখন কি করে নির্বাচন, সবাইকে এক হতে হবে, চরম সংকটের মুখে আমাদের অস্তিত্ব। ব্যাস, তখন বাংলাদেশের মানুষ এবং যে রাজনৈতিক দলগুলো নির্বাচনের দাবি করছে তারাও আর করতে পারবে না। ইউনূস এই সুযোগে যমুনায় বসে চর্বচস্য লিচ্ছ পেয় করবে এবং আরো 4-5 বছরও ক্ষমতায় থাকবে। তাই ইউনূস করতে পারে না এমন কিছু নেই ক্ষমতা টিকে থাকার জন্য। যে গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরের পদ ছাড়তে চায় না, সে প্রধান উপদেষ্টার পদ ছেড়ে দিয়ে নির্বাচন করবে, নানা রকম পন্থী পিকের করবে, ওর
ওরই রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি ছাত্রদের, তারাও নির্বাচন চায় না। তা নির্বাচন চাইছি না সেটাকে এস্টাবলিশ করতে গেলে এমন একটা পরিস্থিতি তৈরি করতে হবে যে বাংলাদেশের সংকট, বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন, তাহলে তখন আর কেউ নির্বাচন চাইবে না এবং ইউনূস বহাল তবিয়তে ক্ষমতা ভোগ করবে। এটা কিন্তু ইউনূস চাইছেন। তাই ইশাকদারের প্রস্তাব ওদের পররাষ্ট্র সচিব সম্মত হননি, ঠিক আছে, অ্যাপারেন্টলি ভালো, বুদ্ধিমানের কাজ, কিন্তু আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটপার ইউনূস শেষ পর্যন্ত কি খেলা দেখায় সেটা নিয়ে সন্দেহ আছে। না আচারে বিশ্বাস নেই কিন্তু, কারণ এই ক্ষমতালোভী বৃদ্ধ ক্ষমতায় থাকার জন্য যে কোনো ধরনের পন্থা অবলম্বন করতে পারে। বাংলাদেশের 18 কোটি মানুষের স্বার্থ ইউনূসের কাছে একেবারেই বিবেচ্য নয়।